আরে চলো চলো, সব তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আরে ওই মন্ত্রী, আরে তুমি সেনাপতিকে নিয়ে ওই গাড়িতে ওঠো, আর আমি গোপালকে আমার গাড়িতে নিচ্ছি, কেমন? ভেবেছিলাম চলতি পথে ঘোড়ার গাড়ি থেকে গোপালকে ঠেলে ফেলে দেবো, না সেটা আর হলো না। আরে এই গোপাল, আরে তোমার বগলে ওটা কি? একটা পুটুলি মহারাজ। আরে তা তো বুঝলাম, কিন্তু কি আছে ওতে? ভারী গোপন জিনিস, তবে আপনার কপালে যদি থাকে তবে ঠিক সময়ে জানতে পারবেন। হ্যাঁ গা, এই ভর দুপুরে চললে কোথায়? ভাবছি একটু মন্ত্রীর বাড়ি থেকে ঘুরে আসি। কেন? কেন কি গো, সেদিন রাতে তোমার আর আমার শীতকালীর খেলায় মন্ত্রী বেটার অতগুলো টাকার সোনা হাত ছাড়া হয়ে গেল। আরে বড়ই মুষড়ে পড়েছে বেচারা। তাতে কি হলো? ওর যে কঠিন শাস্তি হয়নি তার জন্য ওর খুশি থাকা উচিত। আহা, কি যে কথা বলো তুমি! শাস্তি পাওয়া এক জিনিস, আর হাতের টাকা হাত থেকে গলে গেলে সে যে কি কষ্ট তা তুমি বুঝবে না। জানো, কদিন ধরে বেটা রাজসভায় আসছে না, পুজোর পর সারা রাজ্য জুড়ে অত বড় ভোজ হলো, তাতেও এলো না। মা, তাতেও আসেনি? তাহলে আর বলছি কি, এর ওপর আবার সামনের শুক্রবার মুর্শিদাবাদে নবাবের নিমন্ত্রণ, তা বেটার ছেলে সেখানেও যাবে কিনা ঠিক নেই, তাই একটু ওই খোঁজ খবর করতে যাচ্ছিলাম, এই আর কি। যাচ্ছ যাও, তবে একটু সাবধানে যেও। বুঝতেই তো পারছো তোমার উপর কি ভয়ানক ক্ষেপে আছে ও। বলাও তো যায় না, যদি রাস্তা ঘাটে তোমায় ধরে মারধর করে। অতই সোজা, গায়ে হাত দিক না একবার, দেখবে কি করি। আরে বাবা, আমার নামও গোপাল ভাঁড়। তবু সাবধানে যেও। ঠিক আছে। দুকা দুকা দুকা। ও গোপাল দাদু, কোথায় যাচ্ছ গো? যাচ্ছি নিজের কাজে, তা তোরা এই ভর দুপুরে রাস্তায় কেন রে? পাঠশালা যাসনি? ও মা, তুমি জানো না আজ তো পাঠশালার ছুটি। ছুটি? কিন্তু তুমি চললে কোথায় সেটা তো বললে না। না না, কোথায় যাচ্ছি বলবো না, তবে যদি জানতে চাস তাহলে ওই খানিক দূরত্বে আমার পিছু পিছু আয়। আরে নাপলা, তোর সাথে গুলতি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও আছে আর গুলটের কাছেও আছে, এই দেখো। তবে চল, আজ তোরা হবি আমার দেহরক্ষী, বুঝলি? আমি মন্ত্রীর বাড়ি ঢুকলে তোরা গুলতি বাগিয়ে আশেপাশে তৈরি থাকিস। একটা ঘোড়ার ডিম মার্কা অপদার্থ কোথাকার, যেমন তুমি একটা অকর্মাধারী, তেমনি তোমার লোকজন। মা কালী দেখেই সব ভয়ে দূরদার করে পালালো, একবার ভেবে দেখলো না সেটা আসল না নকল। লজ্জায় আমি উজির সাহেবের কাছে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ মন্ত্রী মশাই, শুধু শুধু আপনি আমায় আর আমার লোকজনদের গালমন্দ করছেন, কিন্তু আপনার উজিরের মাঝি তো সব থেকে আগে ভয় পেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে পালালো। আর লোকজনদের মধ্যে আপনার লোকজনও তো ছিল নাকি? অপদার্থ অপদার্থ, সব কটাই অপদার্থ। তবে একটা কথা তোমায় বলে রাখি, ওই গোপাল নাপিতকে আমি ছাড়বো না। আমিও ছাড়বো না, বেটাকে যেখানে দেখতে পাবো আমার লোক দিয়ে ওকে পেটাবার ব্যবস্থা করব। তাহলে আর খামোকা আমার মুখের পানে তাকিয়ে বসে আছো কেন? যাও, লোকজন জোগাড় করে আচ্ছা করে ওর আড়ং ধরাইয়ের ব্যবস্থা করো গে, যাও। তাহলে আমি যাই। হ্যাঁ, বিদেয় হও অপদার্থ। কিছু বললেন নাকি? না, বললাম এসো এসো। আরে আরে, সেনাপতি যে সেনাপতি যে, তা মন্ত্রী মশাইকে দেখতে এসেছিলেন বুঝি? কেমন আছেন এখন? আরে শুনলাম কোনো এক অজানা অসুখে বড়ই মুষড়ে পড়েছেন তিনি।
এই দেখো, আপনি কি খুব রেগে আছেন সেনাপতি মশাই? বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝি? দেখো গোপাল, বেশি বার বেরো না। বেশি বার বাড়লে কি হয় সেটা জানো তো? জানি জানি জানি, বেশি বার বাড়লে ঝড়ে পড়ে যায়। কিন্তু আপনি আবার এটা জানেন তো, অতি ছোট হলে ছাগলে মুড়িয়ে খাবে, তাই ওই মাঝামাঝি থাকাই ভালো। কি বলেন? মানে যেমন আমি আছি, খাচ্ছি দাচ্ছি ভুড়ি দুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোন রকম ওই 10 আনা 6 আনার নকড়া ছকড়ার মধ্যে আমি নেই। আমি নেই। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। প্রাণে বড্ড লেগেছে রে মা কালী। আসতে পারি মন্ত্রী মশাই? তা ঘরের মধ্যে হুট করে ঢুকেই যখন পড়েছো, তখন তো আর বেরিয়ে যেতে বলতে পারি না। হাজার হোক আমি ভদ্রলোক। সে তো বটেই, সে তো বটেই। তা আমার এখানে তোমার আগমনের হেতু জানতে পারি কি? না মানে কদিন হলো রাজসভায় যাচ্ছেন না, আপনাকে ছাড়া রাজসভা যে বড় ফাঁকা ফাঁকা লাগছে। তার উপর সামনের শুক্রবারে রাজধানীতে নবাবের নিমন্ত্রণ, এসব ভেবেই দেখতে এলাম আর কি। মানে ওই মহারাজজি পাঠালেন আমার। তার মানে চোরাই সোনার ব্যাপারে মহারাজ আমায় সন্দেহ করেন। যাক বাবা, বাঁচো। আসলে বুঝলে, কদিন একটু জ্বর জ্বর মতো হয়েছিল। তবে মহারাজকে গিয়ে বলো, আগে কি বলবো? কাল থেকে আমি রাজসভায় যাব, আর নবাবের নিমন্ত্রণ রক্ষা করতে রাজধানীতেও উপস্থিত থাকবো। ঠিক আছে মন্ত্রী মশাই। এবার দেখবি গোপাল নাপি, রাজধানীতে নিয়ে গিয়ে উজিরের সাথে হাত মিলিয়ে 5 জনের সামনে তোকে কেমন অপদস্থ করি। সামনে প্রচুর খাবার দেখবি, অথচ খেতে পারবি না। তখন দেখবি কেমন লাগে। ওই দেখ, মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে গোপাল বেরোচ্ছে, আর কপা এগোলেই ধরবি, লাঠির বাড়ি মেরে দিবি পেট মোটার মাথাটা ফাটিয়ে। কিন্তু আমায় যদি চিনতে পারে? চিনতে পারবে কি রে? হ্যাঁ, এমন ভাবে মারবি যাতে এক ঘাতেই বেটা টেসে যায়। আর আরো সাবধান হবার জন্য গামছা দিয়ে মুখটা ঢেকে নে। ঠিক আছে, সব বুঝে নিচ্ছি। আমি তাহলে চললাম। তবে মনে রাখিস, কাজটা যেন ঠিকঠাক হয়, আগের বারের মতো আবার ঢেরাসনি যেন। আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, দেখুন না কি ব্যবস্থা করি ওর। গোপাল, কেমন হাসলাম। আজ তোর দিন শেষ। কেন রে ভাই? আজ আমার হাতে তুই মরবি। সত্যি? তাহলে পেছনে চেয়ে দেখ। কি কি দেখবো রে? কি দেখবো? আমার রক্ষাকর্তা স্বয়ং মহারাজ তোর পেছনে দাঁড়িয়ে। উড়িয়ে বাবা রে, ওরে বাবা, এই যে খেপেলো রে, খেপেলো, ওরে বাবা রে, খেপেলো। এই বেরো না, ওই যে তুমি খাবে বাবা। ছেড়ে দে, ছেড়ে দে, যা মোক্ষম দাওয়াই পেয়েছে আর কোনোদিন লাগতে আসবে না। ওরে বাবা গো। চল চল, আজকে তোদের কি খাওয়াই কি খাওয়াই কি খাওয়াই, হ্যাঁ, জিভে গজা খাওয়াবো। চল চল চল। আরে মন্ত্রী জঙ্গলের দিকে যাচ্ছে কেন? গতিক তো সুবিধের নয়, পিছু নিয়েই দেখা যাক। আসুন আসুন মন্ত্রী মশাই। আপনার কাছে আমার আর মুখ দেখাবার উপায় নেই। আমার সেনাপতি আর লোকজনদের কারণে যে ক্ষতিটা হয়ে গেল আপনার, তার জন্যে আমি সত্যি লজ্জিত। সে আপনি আর কি করবেন বলুন? আমাদের সামনে ওই শনি গোপালটা ততদিন থাকবে, ততদিন এভাবেই ক্ষতি হতে থাকবে আমাদের। আচ্ছা, ওকে মারতে পারছেন না কেন? সে চেষ্টা কি আর করিনি? এই তো গতকাল সেনাপতির এক ভাড়াটে খুনি ওকে লাঠি পেটা করে মারতে গিয়েছিল, কিন্তু
কিন্তু কি? কিন্তু ওই বেটা টেকো পেট মোটাটা আবার বুদ্ধির জোরে বেঁচে গেল। ও আর পারা যায় না। ওই এক গোপালই দেখছি আমাদের রাতের ঘুম কেড়ে তবে ছাড়বে। বেটাকে একবার হাতের কাছে পেলে না একেবারে চিবিয়ে খাবো। দুদিন বাদেই তো ও আসছে রাজধানীতে। তখনই ওর পিন্ডি চটকাবো আমি। সেটা কি আর পারবেন? কারণ সঙ্গে তো মহারাজও থাকবেন। হয়তো এটা তো ভেবে দেখিনি। ও তো সর্বক্ষণই মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে একেবারে এঁটুলির মতো লেপ্টে থাকবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধি খাটিয়ে গোপাল বেটাকে এমন জব্দ করব, দেখবেন মহারাজ অবধি ওকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, বুদ্ধিটা কি? বহুত খুব। আচ্ছা, তাহলে এই মতলব নবাবের সামনে আমাকে অপদস্থ করবে? বাচ্চা ধানেরা, শুধু ঘুঘুই দেখেছো, হাত তো দেখনি। দেখাচ্ছি মজা। আরে চলো চলো, সব তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আরে ওই মন্ত্রী, আরে তুমি সেনাপতিকে নিয়ে ওই গাড়িতে ওঠো, আর আমি গোপালকে আমার গাড়িতে নিচ্ছি, কেমন? ভেবেছিলাম চলতি পথে ঘোড়ার গাড়ি থেকে গোপালকে ঠেলে ফেলে দেবো, না সেটা আর হলো না। আরে এই গোপাল, আরে তোমার বগলে ওটা কি? একটা পুটুলি মহারাজ। আরে তা তো বুঝলাম, কিন্তু কি আছে ওতে? ভারী গোপন জিনিস। তবে আপনার কপালে যদি থাকে, তবে ঠিক সময়ে জানতে পারবেন এই পুটুলির ভেতর কি আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনি যে সপারিষদ আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন, তার জন্য আমি আনন্দিত। মানে স্বয়ং নবাব হয়ে আমার প্রতি আপনি যে সৌজন্য দেখালেন, তার জন্য আমিও আমার পারিষদ বর্গ আপনার কাছে কৃতজ্ঞ। এবার তাহলে খাবারের ব্যবস্থা করতে বলি। উজির, আপনি এদের খাবার ঘরে নিয়ে যান। তা তো যাবো, লেকিন নবাব বাচ্চা, ইস্তাম্বুল থেকে নিয়ে আসা আমাদের নতুন বাবুর্চির যে একটা বেয়ারা বায়না আছে। বায়না? হ্যাঁ, সেটা আবার কি? বুঝলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, এ এক অসাধারণ রাঁধুনি, এক কথায় রন্ধন শিল্পে এক প্রবাদ পুরুষ। বিরিয়ানি, দো পেঁয়াজি, কাবাব এসব যা বানায় না, কি বলবো। কিন্তু তার বায়না? হ্যাঁ বলছি। তার বায়না হলো তার খাবার যারা খাবে তাদের সকলকে রাজকীয় মানে ভালো ভালো দামি পোশাক পরে খেতে হবে। কম দামি সাধারণ পোশাক পরা লোকেদের সে তার রান্না করা খাবার খেতেই দেয় না। তার মানে? বলতে লজ্জা করছে, আপনি মন্ত্রী আর সেনাপতির পোশাক তো বেশ রাজকীয়, তাই আপনাদের খাবারে কোনো অসুবিধে নেই। কিন্তু গোপাল, ও তো পরে এসেছে অতি সাধারণ একটা কাপড় আর একটা ফতুয়া, তাই ও খাবার ঘরে যেতে পারবে না। এখানে এনে আমায় জব্দ করার চেষ্টা। দেখ গোপাল, এবার কেমন লাগে? আমরা সব ভালো ভালো খাবো, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি যা মন্ত্র দিয়েছি না উজিনের কানে। এ তো ভীষণ সমস্যা। এই গোপাল, তোমাকে না কতদিন বলেছি, আর এই বড় বড় জায়গায় আসতে হলে ভালো ভালো পোশাক পরে আসতে হয়। তা কোনোদিন তো শুনলে না আমার কথা, এবার বোঝো। মহারাজ, নিমন্ত্রণ করেছেন নবাব বাহাদুর, আর কে খেতে পাবে আর কে পাবে না তা ঠিক করবে রাঁধুনি। একে রাঁধুনি বলে অপমান করাটা ঠিক না, কারণ এ তো নিছক রাঁধুনি নয়, এ হলো পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধন শিল্পী। তাই তার সামান্য এই বায়নাটা আমাদের মানতেই হবে। গোপাল, তোমার আহারের জন্য আমি অন্য ব্যবস্থা করছি। তার কোনো প্রয়োজন নেই নবাব বাহাদুর।
আমি ভালো ভালো ওই খাবারই খাবো এবং ভালো পোশাক পরে। কিন্তু কিন্তু পাবে কোথায়? সে ঠিক পেয়ে যাব। এখন কিন্তু বেশ রাত, পোশাকে সব দোকান বন্ধ হয়ে গেছে। তাতে আমার ভারী পয়েই গেছে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাব আর আসবো। এসে কিন্তু দুজনে একসাথে কবজি ডুবিয়ে মাংস কালিয়া সাঁটাবো। মানে নবাব বাহাদুর কিছু মনে না করলে একটা কথা বলি। মানে আপনি যখন জানতেনই আপনার রাধুনির এমন বেমক্কা বায়না, মানে তখন নিয়ন্ত্রণ করার সময় সেটা বলে পাঠালেই পারতেন। মানে তাহলে আমার গোপালকে এমন অপ্রস্তুত হতে হতো না। আসলে রাধুনি এসেছে গতকাল, এনেছে উজির, আর ওর বায়নার কথাটা আমি মাত্র কিছুক্ষণ আগে শুনেছি। তবে তবে এর জন্য আমি সত্যিই অনুতপ্ত। গোপাল, এই এই পোশাক তুমি পেলে কোথায়? কিনে আনলে? না মহারাজ, তবে কি কারো কাছ থেকে চেয়ে আনলে? আগে না মহারাজ, এই আমার নিজের। মনে নেই অনেক দিন আগে আপনি আমায় এটা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। কিন্তু এখানে এটা এলো কি করে? ওই যে আমার বগলের পুটুলি। ওর মধ্যে ছিল? আচ্ছা গোপাল, এখানে যে এই পোশাক নিয়ে এমন একটা কাণ্ড ঘটতে পারে সেটা কি তুমি বুঝতে পেরেছিলে? বুঝতে হয় মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই আর উজির সাহেব? ও কি গোপাল, ও কি করছো? খাবার মুখে না তুলে পোশাকে টুপিতে ঘষছো কেন? এর মানে কি? এর মানে অতি সোজা নবাব বাহাদুর। এই পোশাকের দৌলতেই যখন এই খাওয়া, তখন এদের ভাগ না দিয়ে কি খাওয়া যায়? নবাব বাহাদুর, আজ আবার প্রমাণ হয়ে গেল যে বড় মানুষদের কাছে মানুষের থেকেও পোশাক অনেক দামি। গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে। এসো এসো গোপাল, আমার বুকে এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনি অতি ভাগ্যবান, তাই এমন একটি রত্নবিদূষক পেয়েছেন।